হ্যালো বন্ধুরা, প্রত্যেক রবিবারের মতো আজকের আরও একটা দিলখুশ পর্ব নিয়ে আমি প্রিয়তোষ আপনাদের সামনে। গলার অবস্থা যথেষ্ট খারাপ, গলা ঢোক গিলতে কথা বলতেই কষ্ট হচ্ছে, কিন্তু এই রবিবারের পর্বটা না আমি মন থেকে একদমই মিস করতে চাই না, কারণ অনেক বন্ধুর প্রশ্নের উত্তর দেওয়ার থাকে। তো আজকে আর কোনো রকম কথা বাড়াচ্ছি না, একদম অন দ্য টপিক আমি উত্তর দেওয়ার চেষ্টা করব। ভিডিওটা কোথাও গিয়ে ভালো লেগে থাকলে রিকোয়েস্ট করছি ছোট ভাই হিসেবে আজকের দিনটা তো লাইক করে শুরু করুন, আর নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করে ঘন্টিটা, হ্যাঁ সেই ছোটোবেলায় আইসক্রিমের ঘন্টির কথা মনে আছে তো, ওই ঘন্টিটা বাজিয়ে রাখুন পরবর্তী এপিসোডগুলো যাতে মিস না হয়ে যায়। প্রথম বন্ধু কমেন্ট করেছেন শান্তনু মণ্ডল, আজকের দিনে দাঁড়িয়ে স্যামসাং গ্যালাক্সি S21 FE নেওয়াটা কি ঠিক হবে? স্যামসাং S21 FE ভার্সেস মোটোরোলা Edge 40। আপনি যদি ক্যামেরার দিক থেকে সব থেকে ভালো স্মার্টফোনটাকে বেছে নিতে চান তাহলে ওই প্রাইস রেঞ্জে আজও কিন্তু স্যামসাং গ্যালাক্সি S21 FE একদম এক নম্বর জায়গাতেই রয়েছে। স্যামসাংয়ের One UI এর ফিচার্স অনেক বেশি রয়েছে, মোটোরোলাতেও ফিচার্স রয়েছে, যেমন আপনি সিকিউর ফোল্ডারের মতো অপশান পেয়ে যাবেন। তো এবার প্রায়োরিটি আমি বলবো ক্যামেরা হলে স্যামসাং, বাদবাকি ওভারঅল মোটোরোলা। রিয়াল, আমার কথা হচ্ছে স্যামসাং গ্যালাক্সি A54 মোবাইলটা আপনাদের কথা ছিল অনেক ভালো, তো এটা আমি মনে করি না। অনেক কষ্ট করে কিনলাম, তারপরে দেখছি চার্জ থাকে না, অডিওতে টেপাটেপি করলে ভিডিওতে 2 মাসের টাকা নষ্ট হয়ে গেছে। এটার যদি কোনো সমাধান থাকে প্লিজ বলবেন। প্রথমেই বলে দিই, স্যামসাং গ্যালাক্সি A54 স্মার্টফোনটা হ্যাঁ ভালো অবশ্যই, তবে হ্যাঁ যে প্রাইস পয়েন্টে ফোনটা লঞ্চ হয়েছে সেই প্রাইস পয়েন্টে ফোনটা শুধুমাত্র ওভার প্রাইস নয়, যথেষ্ট ওভার প্রাইস। তো সেদিক থেকে বিচার করলে A54 স্মার্টফোনটা যেহেতু আপনি কিনে ফেলেছেন তাই জন্য ইউজ আপনাকে করতেই হবে, বিক্রি করলে অনেক টাকা আপনি কম পাবেন। আর আমরা কোনো ভিডিওতেই A54 স্মার্টফোনটাকে কেনার জন্য কিন্তু রেকমেন্ড করিনি। যখনই ওই A54 এর কথা এসছে তখনই আমরা বারবার বলেছি স্যামসাং গ্যালাক্সি S21 ফ্যান এডিশন যে ফোনটা রয়েছে সেই ফোনটা কিনুন, অনেক বেটার হবে। কিন্তু হ্যাঁ আপনারা যারা A73 সাথে কম্পেয়ার করেছিলেন তাদেরকে আমি বলেছিলাম A54 ফোনটা A73 তুলনায় বেটার হবে, না হলে ওই প্রাইস পয়েন্টে A54 এর তুলনায় অনেক বেটার ফোন আজকের দিনেও অ্যাভেলেবেল রয়েছে। এমডি রিকন, মোটোরোলা মোটো Edge 40 নাকি ভিভো V27 কোনটা বেস্ট হবে? এক্ষেত্রে প্রায়োরিটি নির্ভর করছে। আবারও বলবো, যদি ক্যামেরা প্রায়োরিটি হয় তাহলে আপনি ভিভো V27 নেবেন, আর যদি আপনি চান স্টক অ্যান্ড্রয়েড UI মোটোরোলার যেটা রয়েছে, এছাড়াও মোটোরোলার ফোনটা একদম স্লিমেস্ট একটা স্মার্টফোন, দেখতেও কিন্তু আমার মোটোরোলার স্মার্টফোনটাকে বেটার লেগেছে। হ্যাঁ ভিভোও অবশ্যই ভালো, তবে ডিজাইনটা তো পার্সোনাল প্রেফারেন্স। IP68 রেটিং রয়েছে, তারপরে ওয়্যারলেস চার্জিং রয়েছে, এই ধরনের ছোটোখাটো যে ফ্ল্যাগশিপ ফিচারগুলো সেগুলো মোটোরোলাতে রয়েছে। এমডি বরহানুল ইসলাম, ভালোবাসা নেবেন। আমার 3টে প্রশ্ন ছিল। ইন্ডিয়াতে যে ফোনগুলো পাওয়া যায় তার সমান প্রাইসে 500 বা 1000 টাকা বেশিতে বাংলাদেশে ওই মডেলের ফোনগুলো আনঅফিসিয়াল নেওয়া কি ঠিক হবে এবং সেক্ষেত্রে ওয়ারেন্টি কি পাওয়া যাবে? আপনি ইন্ডিয়ার ফোনগুলো যদি 1000 বা 500 টাকার বেশিতে বাংলাদেশে আনঅফিসিয়ালি পান তাহলে অবশ্যই ফোনগুলো নিতে পারেন। তবে হ্যাঁ ওই ফোনগুলো নেওয়ার আগে কয়েকটা জিনিস আপনাকে চেক করতে হবে। ফোনগুলোর IMEI নাম্বার মেরে একবার দেখে নেবেন ফোনগুলো অ্যাক্টিভেট কবে হয়েছে। আমি অনেক সময় দেখেছি আমার পার্সোনাল এক্সপিরিয়েন্সে, আমরা তো অনেক ফোন পাই রিভিউর ক্ষেত্রে এবং সেই ফোনগুলো বিক্রি করি, এবং সেই ফোনগুলো অনেক সময় চোরা পথে না বাংলাদেশে চলে যায়। সেই ফোনগুলো হয়তো 1 মাস 2 মাস বা কখনো 3 মাস অ্যাক্টিভেটেড হয়ে থাকে, এবং সেই ফোনগুলো একদম নতুনের মতো কন্ডিশন থাকে, কোনো রকম স্ক্র্যাচ থাকে না, কোনো রকম একটুও দাগ থাকে না, তো আপনার বোঝার উপায় থাকবে না। তো এই ফোনগুলোই যদি নতুন প্যাকিংয়ের মতো আপনার কাছে যায় তাহলে 3 মাসের ওয়ারেন্টি কিন্তু আপনার কমে গেল। আর ইন্ডিয়া থেকে যে ফোনগুলো আপনি বাংলাদেশে আনঅফিসিয়ালি কিনছেন সেগুলোর ওয়ারেন্টি যদি আপনাকে পেতে হয় তাহলে আপনাকে ইন্ডিয়ায় আসতে হবে, এবং তার জন্য এটা কিন্তু ভ্যালিড বিল লাগবে, এবং সেটা ইন্ডিয়ার ভ্যালিড বিল লাগবে। বাংলাদেশের ভ্যালিড বিল যদি আপনি ইন্ডিয়াতে দেখান তাহলে কোনো ওয়ারেন্টি সার্ভিস কিন্তু আপনাকে প্রোভাইড করা হবে না। মানতে হবে এটা খুব কষ্টকর, এই দুটো দেশ তো ভিন্ন। হ্যাঁ জানি আকাশটাকে ভিন্ন করা যায় না, কিন্তু দেশের মধ্যবর্তীতে যে বেড়াটা আছে সেটাকে আমাদের মেনে নিতে হবে। বাংলাদেশিরা কোনো ফোনের ইন্ডিয়ান প্রাইস দেখতে চাইলে কোথা থেকে দেখবে? একমাত্র দেখতে পারবে তারা flipkart.com বা amazon.in, যাতে ওই প্রাইসে অন্য মডেলের যে কোনো ফোন দোকান থেকে কিনতে পারে। ফ্লিপকার্টে যে ফোনটার দাম ধরুন 30,000 রুপি, আপনি ইন্ডিয়াতে যে কোনো দোকানে গিয়ে আপনি 30,000 রুপিতেই ওই ফোনটা কিনতে পারবেন। হ্যাঁ কার্ডের জন্য যে অফারটা থাকে, ধরুন ব্যাংকের একটা কার্ডে 2000 টাকা অফ, সেই অফারটা আপনি কিন্তু অফলাইনে পাবেন না। অনেক সময় অফলাইন দোকানিরা বলে যে একটু দাম বেশি লাগবে, অনলাইনে এখন সস্তা রয়েছে। তো আপনি যদি একটু চাপাচাপি করতে পারেন, দরদাম করতে পারেন, তাহলে অনলাইনের দামেই কিন্তু অফলাইনে ওই ফোনটা কেনা সম্ভব। আর কে সরকার, দাদা আমার একটা প্রশ্ন আছে। প্রশ্নটা হলো, বর্তমানে অ্যান্ড্রয়েড ফোনে যেমন আলাদাভাবে কোনো অ্যান্টিভাইরাস অ্যাপের প্রয়োজন হয় না, ঠিক তেমনি ল্যাপটপ বা ডেস্কটপেও কি অ্যান্টিভাইরাসের কোনো প্রয়োজন পড়ে না?
অ্যাকচুয়ালি আপনি যদি উইন্ডোজ 10 বা উইন্ডোজ 11, উইন্ডোজ 8এও বোধহয় যদি আপনি ব্যবহার করেন, তাহলে দেখবেন সেখানে উইন্ডোজ ডিফেন্ডার বলে একটা অপশান রয়েছে, সেখানে ক্লাউড প্রোটেকশন রয়েছে, রিয়েল টাইম ইন্টারনেট প্রোটেকশন রয়েছে। তো ওই প্রোটেকশনগুলো যদি আপনি অন করে দেন, হ্যাঁ সেটা যদি আপনি ওই চুরি করে উইন্ডোজ ইনস্টল করেন, সেক্ষেত্রেও আপনি সেই অপশানগুলো পেয়ে যাবেন। তো ওইগুলো যদি আপনি অন করে নিতে পারেন, একটু ঠিকভাবে দেখে শুনে ব্যবহার করতে পারেন, তাহলে সত্যিই কোনো রকম অ্যান্টিভাইরাসের আজকের দিনে উইন্ডোজের প্রয়োজন হয় না। আমি তো উইন্ডোজ 10 ইউজ করছি ল্যাপটপে, আমার ডেস্কটপে উইন্ডোজ 11 ব্যবহার করছি। কত 1 বছর 2 বছর হয়ে গেল উইন্ডোজ 10 ব্যবহার করছি, আজ পর্যন্ত অ্যান্টিভাইরাস ইউজ করিনি। আমি লাস্ট অ্যান্টিভাইরাস ইউজ করেছিলাম উইন্ডোজ 7-এ, তো এখনও পর্যন্ত কোনো রকম প্রবলেম হয়নি। অনিন্দ বড়ুয়া, 1 বছর আগের ফ্ল্যাগশিপ চিপ যদি 1 বছর পরে গিয়ে স্টেবল হয়, তাহলে চিপ নির্মাতারা কেন 1 বছর আগেই ওই চিপটা লঞ্চ করে? যখন স্টেবল হবে তখন লঞ্চ করলেই তো হতো। হ্যাঁ, যখন স্টেবল হবে তখন লঞ্চ করতে করতে না ওই গিমিক কথাটার অর্থ ফুরিয়ে যাবে। স্মার্টফোন কোম্পানিগুলো শুধুমাত্র স্মার্টফোন দিয়েই গিমিক তৈরি করছে এমন নয়, প্রত্যেকটা জেনারেশনে দেখবেন এক একটা ফাস্টার প্রসেসর আসছে। কোয়ালকম স্ন্যাপড্রাগন 8 Gen 1-এর পর 8+ Gen 1 এলো, তারপরে 8+ Gen 2 এলো। তো এই প্রসেসর 1 বছরের মধ্যে কিন্তু পুরনো হয়ে যায় না বা কম পাওয়ারফুল হয়ে যায় না। তার সত্ত্বেও প্রসেসর দিয়ে গিমিক করার জন্য স্মার্টফোন কোম্পানিগুলো খুব তাড়াতাড়ি প্রসেসর লঞ্চ করে দেয়, তারপরে আস্তে আস্তে অপটিমাইজ করে। যতক্ষণ না প্রসেসরটা কোনো স্মার্টফোনের সঙ্গে লঞ্চ হচ্ছে, ততক্ষণ সেটাকে অপটিমাইজেশন করার কোনো প্রশ্নই আসে না। স্মার্টফোন না লঞ্চ হলে সেটাকে অপটিমাইজ করবে কী করে সফটওয়্যার দিয়ে, তো তাই জন্য প্রসেসরটা আগে আসে, তারপরে আস্তে আস্তে অপটিমাইজ হয়। পরের বন্ধু এমডি জসিম, আইফোনের ব্যাটারি হেলথ সাধারণত কত হলে বাধ্যতামূলকভাবে ব্যাটারি রিপ্লেস করতে হবে? এমন কোনো বাধ্যতামূলক নেই, তবে অ্যাপেলের রেকমেন্ডেশন থাকে 78 to 80% হয়ে গেলে ব্যাটারিটা চেঞ্জ করতে হয়। কিন্তু আমার যে আইফোন 11 রয়েছে, সেখানে আজকের দিনে দাঁড়িয়ে 72% ব্যাটারি হেলথ, তাও সেটা সারাদিনের ব্যাটারি ব্যাকআপ কিন্তু দিয়ে দেয়। তো যখন দেখবেন আইফোনটা একদম বন্ধ হয়ে গেছে, আমি ঠিকই করে রেখেছি, তখন গিয়ে ব্যাটারিটা চেঞ্জ করব। আর আপনার যদি দেখেন না আপনার হাতে কোনো রকম ফোন নেই, এক্সট্রা ফোন যেটা আপনি সেকেন্ডারি ডিভাইস হিসেবে ব্যবহার করতে পারবেন, ফোনটা হঠাৎ করে অফ হয়ে গেলে, তো আপনি তখন কিন্তু এই 70%-এর আশেপাশে গিয়ে ব্যাটারিটা চেঞ্জ করে নিতে পারেন। GMS T4 টিচিং, দাদা ভারতের দামের সাথে বাংলাদেশের মোবাইলের দামের সামঞ্জস্য করে মোবাইলের দাম নির্ধারণ করা হয় না কেন? কারণ বাংলাদেশের চোরাচালান। আমি আগেই বললাম, আনঅফিসিয়াল স্মার্টফোনের মার্কেট শুধুমাত্র বাংলাদেশে রয়েছে। পৃথিবীর আর কোনো দেশে আনঅফিসিয়াল স্মার্টফোন ব্যাপারটা আছে কি না আমি অন্তত জানি না, বা মনেও করতে পারছি না। যদি আমি ভুল হয়ে থাকি কমেন্ট বক্সে লিখে জানাবেন। এই যে আনঅফিসিয়াল ফোনের মার্কেট, ইন্ডিয়াতে একটা ফোন 20,000-এ যাচ্ছে, কোনো একজন বাংলাদেশের দোকানি সেই ফোনটা 20,000 টাকাতেই এখান থেকে কিনে নিয়ে গেল, 20,000 রুপিতে কিনে নিয়ে গেল। বাংলাদেশে সেটা 22,000 23,000 রুপি নিতে পারে। কিন্তু সেই দোকানি যখন দেখছে যে স্মার্টফোনটা বাংলাদেশে অ্যাভেলেবেল নেই, কিন্তু স্মার্টফোনটার প্রচুর চাহিদা রয়েছে, তখন সে স্মার্টফোনটা বললো 28,000 30,000 রুপি। তার নিজেরও টাকা পকেট ভরলো এবং চোরাচালানের জন্য বেশ কিছু টাকা এদিক ওদিক খরচ হয়, ঘুষ দিতে হয়, তো তার জন্য ফোনের দাম বেড়ে যাচ্ছে। আর বাংলাদেশে অফিসিয়াল মার্কেটে যে সমস্ত স্মার্টফোন লঞ্চ হচ্ছে, বাংলাদেশের ফ্যাক্টরিগুলো থেকে প্রথমত দেশের সরকারকে ট্যাক্স দিতে হচ্ছে, সেটা যথেষ্ট পরিমাণে বেশি। এবং যখন সেটা ট্যাক্স দিতে হচ্ছে এবং অফিসিয়াল স্মার্টফোন যে কটা রিলিজ হচ্ছে, সে কটা কিন্তু খুব একটা যে বেশি পরিমাণে রিলিজ হচ্ছে এমনটা নয়, খুব কম পরিমাণে রিলিজ হচ্ছে, তার জন্য দাম বেড়ে যাচ্ছে। এবং সেই যে স্মার্টফোনগুলো রিলিজ হচ্ছে সেগুলোর দাম এত বেশি থাকছে, গ্রাহক কিনছে না, ফলে আরও স্মার্টফোন কোম্পানিগুলো বিপদে পড়ে যাচ্ছে। পরের বন্ধু কমেন্ট করেছেন স্বপ্ননীল, দাদা ভিডিও কলিংয়ের জন্য কোন অ্যাপ বেশি নিরাপদ, হোয়াটসঅ্যাপ নাকি মেসেঞ্জার? আমি ভিডিও কলে কথা বললে সেটা কি কোথাও সেফ হয়ে থাকে? এই ভয়টা কিন্তু আমিও একসময় পেতাম। তবে হ্যাঁ, হোয়াটসঅ্যাপে এনক্রিপশন প্রক্রিয়া রয়েছে, অর্থাৎ আপনি যার সাথে ভিডিও কল করছেন আপনার এবং তার মধ্যেই সেটা সীমাবদ্ধ থাকবে, সেটা কিন্তু হোয়াটসঅ্যাপের সার্ভারেও সীমাবদ্ধ থাকবে না। কিন্তু এই সমস্ত কিছুই লোকের বলা কথা, হোয়াটসঅ্যাপও নিজে জানে তার সার্ভারে কী কী লোড হয়। পরবর্তীতে যখন ডেটা ফেটা লিক হয় তখন সেইগুলো আমাদের চোখের সামনে আসে। তবে হ্যাঁ, হোয়াটসঅ্যাপ যথেষ্ট সিকিওর বলে আপনি ধরে নিতে পারেন। জুম কল রয়েছে, এছাড়াও গুগল মিট রয়েছে, গুগলের নিজস্ব, এই অ্যাপ্লিকেশনগুলোকে আপনি ভরসা করতে পারেন যদি আপনি প্রাইভেট কোনো ভিডিও কল করতে চান। ওল্ড হাংরি ম্যান, দাদা বাংলাদেশ থেকে বলছি, আপনার যখন 20K সাবস্ক্রাইবার তখন থেকে আপনার ভিডিও দেখি। A54 ভার্সেস নাথিং ফোন 1 ভিডিও করার জন্য কোনটা ভালো হবে? আমি আবারও বলছি, A54 যথেষ্ট ওভার প্রাইস। তবে হ্যাঁ, ক্যামেরার ক্ষেত্রে A54 বেটার, আপনি কিন্তু কি বলবো, ফিচার্স বেশি পাবেন। কিন্তু তা সত্ত্বেও আমার মনে হচ্ছে নাথিং ফোন 1 নেওয়াটাই কিন্তু বুদ্ধিমানের কাজ হবে। A54 নেওয়ার থেকে আপনি S21 FE নিতে পারেন। সৌমেন সামন্ত, ভালো প্রসেসর থাকলে কি ফোনের ইন্টারনেট স্পিড বেশি হতে পারে? হ্যাঁ, ভালো প্রসেসর থাকলে ফোনের ইন্টারনেট স্পিড বেশি হতে পারে। এমনকি ওই ফোনে কতগুলো 5G ব্যান্ডউইথের সাপোর্ট রয়েছে, কতগুলো 4G ব্যান্ডউইথের সাপোর্ট রয়েছে, কত ফ্রিকোয়েন্সির ব্যান্ডউইথ সাপোর্ট করছে সেগুলোর ওপর, অর্থাৎ নেটওয়ার্ক যে ক্যাপাসিটার থাকে বা নেটওয়ার্ক যে ফ্রিকোয়েন্সি থাকে
তার উপরে কিন্তু নির্ভর করে আপনার স্মার্টফোনে কত MBPS স্পিড দেবে সেটা নির্ভর করে। অনেক সময় দেখা যায় দামি ফোনে হয়তো 12 MBPS দিচ্ছে, কিন্তু একটা কমা ফোনে সেটা 2-3 MBPS দিচ্ছে। ইউটিউব চ্যানেল খুলতে কি দরকার? কিচ্ছু দরকার নেই। ইউটিউব চ্যানেল খুলতে একটা জিমেলের দরকার, আর মোবাইল থেকেই খোলা যায়। একটা ইউটিউব চ্যানেল খোলার পর কী করলে, কীভাবে ভিডিও আপলোড করলে ওইটা ভাইরাল হবে, এটা কেউ জানে না। ইউটিউব চ্যানেল খুলে আপনি যদি ভালো ভালো কন্টেন্ট ক্রিয়েট করতে পারেন, ইনফরমেশান লোকের কাছে পৌঁছে দিতে পারেন, লোকের সাথে একটা কানেক্টেড থাকতে পারেন মনের দিক থেকে, তাহলে আমার মনে হয় ইউটিউব চ্যানেলটা অবশ্যই গ্রো করে। তবে হ্যাঁ, বেশ কিছু ইউটিউবের টিপস অ্যান্ড ট্রিক্সওয়ালা চ্যানেল রয়েছে, বাংলাতেও ভালো বেশ কিছু চ্যানেল আমি দেখেছি, তাদের ভিডিওগুলো আপনি দেখতে পারেন। বেমানে ইদানিং মোবাইল ফোন অনেক ব্লাস্ট হচ্ছে, এর থেকে বাঁচার উপায় কি? একটাই বাঁচার উপায়, আপনার মোবাইলে যদি ব্যাটারি দেখেন কমজোরি হয়ে গেছে, তাহলে স্মার্টফোনের ব্যাটারিটা আগে চেঞ্জ করুন। যখন গেমিং করবেন ব্যাটারি চার্জিংয়ে দিয়ে ইউজ করবেন না, এমনকি যখন চার্জিংয়ে দেবেন মোবাইলের কভারটা খুলে চার্জিংয়ে দেবেন। কোনো সময় চার্জে থাকা অবস্থায় ফোনটা ইউজ করতে যাবেন না, বেশিক্ষণ ফোনটা রোদের মধ্যে রাখবেন না, ফোনটা যাতে গরম না হয়, মাথা গরম করতে না পারে, দেখবেন তাহলেই হবে। আরিক জাহিন বিডি, তো তিনি একটা বড়সড় কমেন্ট করেছেন। তার কমেন্ট দেখে যেটুকু বুঝলাম, তিনি বলেছেন যে কেবল নেটওয়ার্কের সঙ্গে যে ডিশ টিভি আসে তার কোনো পার্থক্য আছে কিনা। মেনলি আমি টিভির ব্যাপারে একেবারেই কিছু জানি না। ডিশ টিভি, কেবল টিভি এই ব্যাপারগুলো না মাথায় ঢোকে ঠিকই, ওই ছোটো মাথা যেটুকু, এটা নিয়ে সাজেশান দেওয়ার মতো আমার কিছু নেই। এই ব্যাপারে যদি আপনাকে জানতে হয় তাহলে একটু অভিজ্ঞ কারোর কাছ থেকে পরামর্শ নেওয়াই ভালো। আর হ্যাঁ, আমার বাড়িতে কেবল টিভি চলে, ডিশ টিভি সম্পর্কে আমার কোনো রকম কি বলবো আইডিয়া নেই বলতে পারেন। পরের বন্ধু খাইরুল সমীর, দাদা এটা কি বাংলাদেশে আসবে? আসলেই আমি কিনবো। লাভা অগ্নি 2, এই ফোনটাকে নিয়ে না এখনও পর্যন্ত সমানভাবে হাইপ চলছে। নাথিং ফোন 1-এর পরে যদি কোনো স্মার্টফোনকে নিয়ে এত কথা হয়, সেটা হচ্ছে লাভা অগ্নি 2। লাভা অগ্নি 2 ফোনটার রিভিউ আমার পরিবারে এসে গেছে, আই বাটনের লিঙ্ক আছে, একবার দেখে নিতে পারেন। 20,000 রুপিতে আমি বলবো 1 নম্বর চয়েস, ওটার ওপরে আর কোনো চয়েস থাকবে না। তবে হ্যাঁ, এখনও লোকের প্রায়োরিটি অন্য থাকতে পারে, তখন অন্য অপশান চলে আসে। আর বাংলাদেশের ফোনটা কিন্তু যে হারে চাহিদা, আমার মনে হচ্ছে আনঅফিসিয়ালি অ্যাভেলেবেল হবে, এবং সেটা আনঅফিসিয়ালি অ্যাভেলেবেল যখন হবে প্রথম দিকে, তখন কিন্তু ধাক্কাটা বেশ ভালোই যাবে, হতে পারে 30-32 হাজার টাকা। তো লাভা যে ওয়ারেন্টিটা দিয়েছে সেটা কিন্তু শুধুমাত্র ইন্ডিয়ান মার্কেটের জন্য। আপনি যদি ইন্ডিয়ায় আসেন, ইন্ডিয়া থেকে লাভা অগ্নি 2 কিনে চলে যান, পরে ফোন খারাপ হলো আবার ইন্ডিয়ায় এসে যদি সার্ভিস সেন্টারে যোগাযোগ করেন, বা লাভা তো হোম রিপ্লেসমেন্টের একটা অফার করেছে, আপনি ইন্ডিয়ায় থাকলেন কিছুদিনের জন্য, ফোন করলেন, আপনার ফোনটা চেঞ্জ হয়ে গেল, আবার বাংলাদেশে চলে গেলেন, তো এই ব্যাপারটা হতে পারে। তো এবার দেখবেন যে আপনার বাংলাদেশ থেকে এখানে এসে কেনাটা সুবিধা হয় কিনা। আর বাংলাদেশে আনঅফিসিয়ালভাবে গেলে সেটার দাম বেশি থাকবে, ওয়ারেন্টি পাওয়া যাবে না। যখন আনঅফিসিয়ালভাবে অ্যাভেলেবেল হবে আমি টেক নিউজে আপডেট দিয়ে দেবো। তো আজকে অনেক বন্ধুর কমেন্ট নেওয়ার চেষ্টা করলাম, প্রচণ্ড গলায় ব্যথা করছে, আজকে আর বেশি বক করে আপনাদের সময় নষ্ট করবো না। যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করে রাখবেন। আর হ্যাঁ, এই ধরনের ইনফরমেশানগুলো তো আমরাই আগে দিয়ে থাকি, সাবস্ক্রাইব করে ঘন্টিটা বাজিয়ে রেখে যাবেন। আজকে আর কথা বলছি না, দেখা হবে আগামী পর।